দেখেন উত্তরায় যে ঘটনাটি ঘটেছে এটি দ্বারা আপনি কি কি মেসেজ পেলেন? সমগ্র বাংলার মানুষ এমন কেউ নেই যার মনের ভিতরে এই বিষয়টি নিয়ে আঘাত দেয়নি। তবে এখানে ওই ঘটনা দ্বারা কিছু কিছু মেসেজ আমাদের সামনে চলে এসেছে। আপনি হয়তোবা সেটা লক্ষ্য করেছেন। তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তরার ঘটনার সবকিছু আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, তাই সঙ্গেই থাকবেন। চলেন আমরা শুরুর দিকে থেকে শুরু করি। যে বিমানটি ট্রেনিংয়ের জন্য রেডি করা হয়েছিল সেটি ছিল মেয়াদ উত্তীর্ণ অথবা নিষিদ্ধ, কিন্তু সেটি আপনি দেখেছেন খেয়াল করে, সেটি কিন্তু আমাদের বাংলাদেশের আকাশে উড়ানো হয়েছে অথবা ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। সেকেন্ডলি যেটা বলবো, আমাদের যে পাইলট ছিল তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন এটি সেফ জোনে নেওয়ার জন্য। কারণ আপনি ভালো করে জানেন একটি বিমানে এমন পজিশন করা থাকে বা এমন সিচুয়েশন করা থাকে যেখানে একটি সুইচে ক্লিক করলে সে যে কোনো মুহূর্তে সেখান থেকে বের হয়ে যেতে পারে। মানে পাইলটের কথা বলছি আমি, কিন্তু সে কিন্তু সেখান থেকে বের হয়নি। আপনি কিন্তু এটা লক্ষ্য করেছেন। এরপরে যে বিষয়টা এখানে চলে এসেছে, এখন বলতে পারেন যে সে চাইলে বেরোতে পারতো না, কিন্তু না, সে বেরোতে পারতো। কিন্তু সেখান থেকে সে কি একটা মেসেজ আমাদের জন্য রেখেছে একটু লক্ষ্য করে দেখুন। তার টার্গেট ছিল সবাইকে সেফ জোনে রেখে সবাই একসাথে বাঁচবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তারপরের বিষয়টি দেখেন, বিমানটি যখন এসে স্কুলের ভিতরে ঢুকে গেল তখন কিন্তু ফার্স্ট টাইমে খারাপ পরিবেশ সৃষ্টি হয়নি, কিন্তু যখন এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, কেউ সাহায্য করতেছে না, সবাই শুধু ফোন নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত, তখন কিন্তু সেই আগুনটা আস্তে আস্তে বেড়ে গেছে। এটা আপনি লক্ষ্য করে দেখবেন। এখন এখানে বিষয়টা হচ্ছে, আমরা তাহলে মানুষ হিসাবে কতটুকু মানুষ হতে পেরেছি? এত বড় একটা জাতির দুর্ঘটনা, কিন্তু সেটা আমরা চোখের সামনে দেখছি, মোবাইল দিয়ে ভিডিও করছি। অথচ চিন্তা করে দেখেন সেই স্কুলে কত শিশু, কত ফুটন্ত গোলাপ ছিল, যাদের ভিতরে অনেকে আছে আবার অনেকে নেই, আবার অনেকে না থাকার মতো করে আছে। একটাবার আপনিও খেয়াল করে দেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে তাহলে আপনি ভিডিও করে কি লাভ হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, সেখানে আপনি ছবি তুলে কি লাভ হয়েছে? তার থেকে যদি আপনি একটু এখানে হেল্প করতেন তাহলে পরিবেশটা কত সুন্দর হতো। কত না সন্তান বা কত না মায়ের সন্তান সেখান থেকে আবার নতুন জীবন ফেরত পেত। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেইখানে ঘটনাটা ঘটার পরে একটা দোকানে একজন বাবা গেছে তার সন্তানের জন্য পানি আনার জন্য। তার সন্তান লাস্ট স্টেজে আছে, তাকে একটু পানি খাওয়ানোর জন্য তার সন্তানকে রেখে মাঠের ভিতরে একটি দোকানে গেছে পানি আনার জন্য। কিন্তু সেই 20 টাকার পানির দাম চেয়েছে 600 টাকা। আমরা মানুষ হিসাবে কতটুকু মানুষ হতে পেরেছি একটাবার চিন্তা করে দেখবেন। তারপরে যেটা হয়েছে, বিভিন্ন বাচ্চারা বিভিন্নভাবে আহত হয়েছে, কিন্তু তাদেরকে সেফ জোনে নেওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে। এক রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করলো, ভাই এখানে যাবেন? ভাড়া মাত্র 20 টাকা, কিন্তু সে 100 টাকা চেয়ে বসে আছে। তাহলে একটাবার চিন্তা করে দেখুন আমরা মানুষ হিসাবে কতটুকু মানুষ হতে পেরেছি। তারপরে একজন সিএনজিওয়ালাকে বলল, ভাই এমার্জেন্সি যেতে হবে হসপিটালে। তার 300 টাকার ভাড়া, সে 1000 টাকা চেয়ে বসে আছে। একটাবার চিন্তা করে দেখেছেন আমরা কি সত্যি মানুষ হিসেবে মানুষ হতে পেরেছি, নাকি শুধুমাত্র মানুষের মুখোশ পরেই আছে? ঠিক ওই মুহূর্তে অন্যদিকে স্কুলের যে শিক্ষক ছিলেন মেহরেন চৌধুরী, সে তার সন্তানদের, তার স্টুডেন্টদের বাঁচানোর জন্য
এক এক করে সন্তানকে বের করে দিচ্ছে, অথচ তার শরীরেও কিন্তু অলরেডি আগুন ধরে গেছে। কিন্তু তারপরও সে তার সন্তান মানে হচ্ছে তার স্টুডেন্টদের বের করতেছিল, তোমরা যাও, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমি আসি। এই কথাটা সে বলে আর বাচ্চাদেরকে বের করেছে। তাহলে মানুষ মানুষের ভিতরে কতটা পার্থক্য চিন্তা করে দেখেছেন? যে উনি স্টুডেন্টগুলোকে, একদিকে উনি টিচার হয়ে স্টুডেন্টদেরকে বের করে দিচ্ছে, সেফ জোনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেফ জোনে আসার জন্য যে বাহন প্রয়োজন, যানবাহন প্রয়োজন, সেটার জায়গায় দ্বিগুণ না 10 গুণ ভাড়া বেশি চেয়ে বসে আছে। সবাই কিন্তু মানুষ, কিন্তু পার্থক্যটা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন সেখানের অবস্থা খুবই খারাপ, সবাই আমরা জানি। কিন্তু বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একজন মানুষ সেখানে হেল্প করার জন্য সবাই যায়, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সবাই চেষ্টা করে হেল্প করার জন্য, বা সবাই চেষ্টা করা উচিত ছিল হেল্প করার জন্য, কিন্তু সেখানে মানুষ গিয়ে ভোট চায়, কেউ কেউ সেলিব্রিটি হতে চায়, কেউ ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ ফোন নিয়ে ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত রে ভাই। কিন্তু আসলে যে সমস্যাটা কি ছিল, সেখানে আমাদের কি করণীয়, এই বিষয়টা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। চিন্তা করে দেখেছেন আমরা কি আসলে মানুষ হিসেবে মানুষ হতে পেরেছি? একটাবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো। তারপরে যে ঘটনাটি ঘটলো, সেখান থেকে বাচ্চাদের নিয়ে আসা হলো, আহ, অনেককে সেফ জোনে আনা সম্ভব হয়নি। সেখান থেকে তাদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। এদিকে এমন এক ঝামেলা শুরু হয়ে গেছে, 7 দফা দাবি। এদিকে আহ, অমুক জায়গায় ঢুকে পড়েছে মানুষজন, স্টুডেন্টরা আন্দোলন করতেছে। ভাই, একটাবার চিন্তা করা উচিত ছিল যে এখানে যে বাচ্চাগুলো ছিল তাদের কন্ডিশন কি, তাদের সেফলি নিতে হবে, তাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে, তাদের ট্রিটমেন্ট করার জন্য সুযোগ দিতে হবে। কিন্তু আপনারা তা না করে দেশের পরিস্থিতি খারাপ করে দিলেন। তাহলে কি আপনারা আসলে এখানে ফায়দা লুটার জন্য আসছিলেন নাকি? প্রশ্ন আসে না? আসারই কথা। একটাবার চিন্তা করে দেখুন, যে বাচ্চাগুলা, যে বাবা মা হারিয়েছে, তাদের মনের অবস্থা কি, তাদের অবস্থাটা কি চিন্তা করে দেখেছেন? আবার একটি বিষয় দেখলাম, একজনে বলল যে বিমানের কাভারগুলো ছিল পুরান, কিন্তু বিমানের ইঞ্জিন ছিল নতুন। আরে ভাই, এই কথা কি এখন যায়? এখন কি এটা বলার সময়? মানুষ যে কিভাবে কি কথা বলে চিন্তা করে একবার বলে না। সবাই আসলে কি বলবো, মানে ভাইরালের যুগ, সবাই শুধু ভাইরাল করার জন্য ব্যস্ত। কিন্তু আসলে যে সমস্যাটা হয়েছিল বা যে ঘটনাটা ঘটেছিল, তার পরিস্থিতি নিয়ে কেউ একবার চিন্তা করে না। গোটা কয়েকজন মানুষ, মানে যারা নার্স ডাক্তার, শুধু তারাই ব্যস্ত, তাদের ছাড়া আর কাউকে দেখলাম না যে সেই বিষয়টা নিয়ে মাথা ঘামিয়েছে। সবাই যার যার দল গোছানোর জন্য ব্যস্ত, সবাই দলের প্রচার করার জন্য ব্যস্ত, কেউ ঢুকে পড়ার জন্য ব্যস্ত, এত কিছুর ব্যস্ত। চিন্তা করে দেখেছেন যে বাবা মা তার সন্তান হারিয়েছে, তারা তো তাদের সন্তানদের পাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, তারা তাদের সন্তানদের খোঁজার জন্য ব্যস্ত হয়েছে। পারলে সেখানে সহযোগিতা করুন, কারণ ঘটনাটি তো ছিল এই সন্তান, বিমান দুর্ঘটনা এগুলো নিয়েই। সেখানে আপনারা এত কিছু কেন ঢুকালেন? এটা কি আসলে কথা ছিল? বলতে পারবেন? আসলে আমরা সত্যি কি মানুষ হিসাবে মানুষ হতে পেরেছি, নাকি শুধু মানুষের মুখোশটা পরেই আছে? মাঝে মাঝে আমার এটা ভাবতে খুব অবাক লাগে, বুঝতে পারছেন? সেই ঘটনার রেশ পেরাতে না পেরাতে গণভবন ঘেরাও, বা শিক্ষামন্ত্রী পদত্যাগ, অমুক মন্ত্রীর পদত্যাগ, কত দাবি, ফেসবুকে
রাজনীতির মনে করেন এমন একটা প্রচলন সৃষ্টি হয়েছে, ঘটনা যেটাই হোক না কেন সবকিছু রাজনীতির ভিতর টেনে নিয়ে যেতে হবে। ঘটনা যেটাই হোক না কেন সবকিছু একটা পরিস্থিতিতে দাঁড় করাতে হবে, সেটা হচ্ছে সরকারি দল, বিরোধী দল। কিন্তু আসলে তো ঘটনা বা এভাবে হওয়ার কথা ছিল না, যে বাবা মা তার সন্তানগুলো হারিয়েছে, সেই বাবা মার পাশে দাঁড়ানোর কথা ছিল। তোমরা যদি আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, সেই বাবা মার পাশে গিয়ে দাঁড়াও, সংগ্রাম করে সেই বাবা মার পাশে গিয়ে একটু সান্ত্বনা দাও, সেটাই কথা ছিল। কিন্তু সেটা হয়নি, হয়েছে যার যার দলের ফায়দা লোটা। কথা বললে তো একটা দুর্ঘটনা হয়েছে, সেখানে কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, কত মানুষের খারাপ সিচুয়েশন যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সেটা করতে পেরেছেন? তাহলে আমি যে বলেছি যে মানুষ হিসাবে কি আমরা মানুষ হতে পেরেছি, কথাটা কি আমি এমনিতে বলেছি? একটু মিলিয়ে দেখবেন। ওভারঅল আমাদের এই ঘটনা দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, বাংলাদেশে ঘটনা যেটাই ঘটুক না কেন, এই সময় বর্তমান সময়ে এসে আপনার যে কোনো ঘটনাই ঘটুক না কেন, দেখবেন সেটা রাজনীতিতে রূপান্তরিত হয়েছে, অথবা ঘটনা মোড় দিয়ে রাজনৈতিকভাবে চলে গেছে। কেউ কেউ তার প্রচারণায় ব্যস্ত থাকবে, কেউ কেউ তার বিরোধী দলকে গোছানোর জন্য ব্যস্ত থাকবে, আবার কেউ কেউ সরকারি দল এক একটা উল্টাপাল্টা কথা বলে পরিবেশটা নষ্ট করে দেবে। এক একজনে মানে যার যার মানে দলীয়করণ নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত। কিন্তু যে ঘটনাটি ঘটে বা যে ঘটনাটি ঘটেছে তার কোনো খবর নেই। এটাই কি আমাদের বাংলাদেশ? এটাই কি আমরা চেয়েছিলাম? এটাই কি আমাদের বাংলাদেশ ছিল? এটাই কি আমাদের সোনার বাংলাদেশ? বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন শেষ। তাই যতটুকু করার, যতটুকু করতে পারবেন নিজ দায়িত্বে করবেন, অন্যের উপরে আর ভরসা করার কিছু নেই। দেখেন এখনো কত বাবা মা তার সন্তান খুঁজে বেড়াচ্ছে, এখনো কত বাবা মার সেন্স ফেরেনি, এখনো কত বাবা মা স্বপ্নের ঘরেও কেঁদে ওঠে। তাদের কষ্ট আপনি কিভাবে বুঝবেন? তাদের কষ্ট আপনার বোঝার মতো ক্ষমতা হয়নি, কারণ আপনি তো রাজনীতি নিয়ে ব্যস্ত। ঘটনা যেটাই ঘটুক না কেন সেটাকে রাজনীতির ভিতর ঢুকিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে আমি বলতে ভুলে গিয়েছি, এটাই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ। এমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে বাংলাদেশ স্বাধীনভাবে পতাকা উড়ে, সেই বাংলাদেশে তো এরকম হওয়ার কথা ছিল না। তাহলে কেন আমরা এমন বাংলাদেশের রূপ দেখতে পাচ্ছি? তাই দিন শেষে আবার বলবো, যদি সম্ভব হয় তার বাবা মার পাশে দাঁড়ান, যে বাবা মার সন্তান হারিয়েছে, যে সন্তানের বাবা মা হারিয়েছে, যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। শুধু শুধু পরিবেশ নষ্ট করে, পরিবেশ গরম করে, উত্তক্ত করে ফায়দা লোটানোর কোনো প্রয়োজন নেই, নিজের স্বার্থ হাসিল করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি একটা কথা স্পষ্ট মনে রাখবেন, যার জন্য এত কিছু করছেন বা যাদের জন্য এত কিছু করছেন, সেই মানুষগুলো একটা সময় নিজের স্বার্থের জন্য আপনাকে ভুলে যাবে। কারণ সে আপনাকে তার প্রয়োজনে আপনাকে প্রিয়জন মনে করে, তার প্রয়োজনে আপনাকে প্রিয়জন মনে করে। এটাই বাস্তব। আপনি প্রকৃতপক্ষে তার কখনোই প্রিয়জন হতে পারবেন না, কারণ এখানে স্বার্থ জড়িত আছে। স্বার্থহীনভাবে যদি কাউকে ভালোবাসেন, সেটাই হচ্ছে প্রিয়জন। কিন্তু যদি কোনো সম্পর্কের ভিতরে
স্বার্থ থাকে, তাহলে সেটা প্রিয়জন নয়, সেটা হচ্ছে প্রয়োজনে প্রিয়জন। এটাই বাস্তবতা। এই দেখেন প্রচুর পরিমাণে সাদা ময়ূর আছে এখানে, এবং এগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়। বছরখানিক আগেও মানে চিড়িয়াখানায় সাদা ময়ূর খুবই কম ছিল, একটা কি দুইটা ছিল। এখন দেখেন পুরো খাঁচাটা ভরা ময়ূরে, সাদা ময়ূর, স্পেশালি সবগুলো সাদা ময়ূর। ওয়াও, নাইস ভিউ দেখেন guys। এই যে একটা পেকুন মেলে দাঁড়িয়ে আছে। Wow, দেখেন কি সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি একদম। এ কি ওই ওরা ডাকতেছে নাকি? ময়ূরের ডাক যারা শুনেন নাই, যে দেখেন ময়ূরের ডাক কেমন হয়ে থাকে। তো সবসময় দেখা যায় না ময়ূর এরকম পেখম মেলতে, এটা আমাদের সৌভাগ্য, আমরা আজকে দেখতে পেরেছি। এই যে একদম নামিয়ে ফেলেছে, এটা হচ্ছে নীল ময়ূরেরিয়া। জিব্রা, সরি জিরাফ গাইস, এই হচ্ছে জিরাফ, দেখেন কি লম্বা লম্বা। ওয়াও, 6টা জিরাফ। এইটা সব থেকে বড়, এটা সব থেকে বড়। এটা হচ্ছে গাধারিয়া। দেখেন গাধা, একটা গাধা একেবারে কাছে এসে শিশু পার্কের ভিতরে ট্রেন রাইড। টিকিট হচ্ছে 50 টাকা করে নেয় এক একটা টিকিট। এই ট্রেনটা পুরা এই সার্কেলটা ঘুরে পরে আসবে। যে দেখেন রাউন্ড দিচ্ছে আস্তে আস্তে, একদম আস্তে আস্তে চালায়। ছোট ছোট বাচ্চারা আছে ভিতরে, হয়তো ভয় পাবে এই কারণে আস্তে চালাচ্ছে। নর্মালি না, ছোট বাচ্চারা আছে বুঝো না। এই ট্রেন চালাইতেছে কারা দেখতো? ট্রেন তার গন্তব্যস্থানে পৌঁছে গেছে। হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া।
অ্যারাবিয়ান গোরা বাংলাদেশে এসে পুরো বাংলাদেশির মতো অবস্থা হয়ে গেছে, শুকায় কাঠ হয়ে গেছে। এই হচ্ছে জিব্রার ইয়া, এই দেখেন ভিতরে জিব্রা আছে। জিব্রা, সবাই জিব্রা খাবার খাচ্ছে, দুপুরের খাবার। ওদের দুপুরে সকাল কি খালি সারাদিন খাইতে থাকে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফার্ম, হাতিদের ফার্ম। দেখেন এখানে দুটো হাতি খাচ্ছে একসাথে, আরেকটা হাতি ওই জমি সাইডে। হাতিগুলো সারাদিন খায়, তারপরও দেখতে কেমন মানে কেমন রোগা রোগা লাগে, একদম মনে হয় যে শুকিয়ে গেছে, কিছু খাবার দেয় না, কিন্তু অথচ ওরা সারাদিনই খাচ্ছে, খাওয়ার উপরে আছে কম বেশি। গন্ডার ঘুমায় আছে কাদের ভিতর। কোনটা এটা? হাই বাবা রে, শকুন না এগুলো? সরকারি খাইয়া খাইয়া তোমার তেল হয়ে গেছে না? দেখেন শকুন একেবারে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেন ভাই আঙ্গুল দেন, কামড় দিব কিন্তু। মানুষজন অনেক মজা করতেছে। ও উৎপাদিত হয়েছে, খাইবো অনেকদিন পরে তাজা মাংস। তাজা খায়, মোরা তো খাই। খাবার দিদি খাবো, খাওয়া দাওয়া দিনা বুঝছি, দিও না সামনে পাইলে ঠিকই খাই এলে তো। আরো আছে। বাবা মানুষের গন্ধ বোঝে, দিব না শকুনের চোখ কি মানুষের মতো চোখ হইব নাকি? মানুষের কি বলবো মরা সারা খায় না। গরু মরলে গাইস, যারা ফিশিং পছন্দ করেন মানে মাছ ধরতে, তো এখানে কিছুদিন পর পর হচ্ছে সিপ ভাড়া দেয়। একটা সিপ সম্ভবত 3000 টাকা করে। এই দেখেন কি সুন্দর একটা পরিবেশে বসে, ওই যে ওই পাশে পুরা সুন্দর ঘাটের মতো করে রাখছে, ওইখানে বসে বসে মাছ ধরে মানুষ। দেখেন আশেপাশের পরিবেশটা কি সুন্দর, মানে একেবারে চোখ জুড়িয়ে যায়। আর তার ভিতরে যাদের একটু মাছ ধরার নেশা আছে, বেসিক্যালি আমার মূলত মাছ ধরতে অনেক ভালো লাগে, তো এইরকম একটা পরিবেশে বসে যদি আপনি মাছ ধরতে পারেন, সারাদিনে একটা মাছ না উঠলেও কোনো আফসোস থাকবে না, কারণ দেখেন কি সুন্দর একটা পরিবেশ। দেশে কুমিরের দুর্ভিক্ষ লাগছে, কুমিরের জায়গায় কচ্ছপ ঢুকায় রাখছে। গাইস, এই হচ্ছে খরগোশ, দেখেন কতগুলো খরগোশ একসাথে শুয়ে আছে, কি সুন্দর লাগতেছে। ওই যে ভিতরে আরো আছে। এখানে আরো আগে অনেক প্রজাতির ছিল, এখন শুধু দেশীয় প্রজাতির খরগোশগুলো রাখছে। বদর বদর, ওই যে মারামারি করে দুটা। এরা দুইজন কি নিয়ে মারামারি লাগেছে? ওই যে আরেকটা আইছে করে খা।
গাইস, ঘুঘু তো অনেক দেখেছেন, কখনো কি সবুজ ঘুঘু দেখেছেন? ওই দেখেন ব্যানারের উপরে বসে আছে সবুজ ঘুঘু, ওই যে উড়ে চলে গেল। এখানে 2-3টা ঘুঘু আছে। সে দেখেন কি পরিমাণ চন্দনা পাখি, টিয়া পাখি। হচ্ছে পূর্বাভাস পাখি সেট আপ। ওই যে উপরে আরো আছে অনেকগুলা। ও লুক কি এটা? ও হ্যাঁ, এই যে ঠিক আছে, ও ঠিক আছে, ঘুরে ঘুরে সবাই দেখা যাচ্ছে। এই হচ্ছে আর একটা ময়ূরের ফার্ম। ওয়াও, উপরে নিচে সব জায়গায় ভরা। ওই যে দেখো উপরেও আছে 2-3-4-5টা। ও নাইস। এটা হচ্ছে একটা ময়ূরের রাজ্য। এখানে সাদা ময়ূর, নীল ময়ূর সব আছে। হ্যাঁ হ্যাঁ গাইস, দেখেন এটা হচ্ছে একটা ময়ূরের রাজ্য। ছোট বড় সব সাইজের ময়ূরই আছে এখানে। ওই যে একটা ময়ূর পেখম চলছে। উপরে নিচে সব জায়গায় ময়ূর ভরা হয়েছে। হচ্ছে অজগর সাপের একটা ঘুমিয়ে আছে। এরা খাঁচার সাইজটা এত ছোট দিছে, মানে মানুষই চোখে দেখে না, ভিডিওতে আর কি দেখা যায়। অনেক বড় একটা সাপ। এই দেখেন গাইস, কত বড় একটা অজগর সাপ। এদের পটি, এদের অজগর সাপের পটি তো গরুর পটির মতো। সাপটা কি মারা গেছে নাকি?
কিরে কি হিসাব নিকাশ করতেছস? হ্যাঁ, ওয়াও, যে এর চেহারা ওই যে তোমার নোরার মতো উজু উড়ে উজু বয়ে রয়েছে। বেচারা কি যেন হিসাব করতেছে। এই, একটা গেছে। এই এই হনুমানটা অনেক কিউট আছে। এই যে বাদাম খাচ্ছে, বাদাম দেওয়ার পরে ও নাইস। ও বাবা, এই জায়গা থেকে লড়বো না। এই যে একটা বুড়া হনুমান, ওটা বানর, এটা ও লাইফের হিসাব নিকাশ মিলায় পারতেছে না। আরে তো প্রচুর অ্যাটিটিউড, জায়গা থেকে লড়বো না। এই তারপরে দাও, ওটা খাওয়াতে। গাইস, এটা হচ্ছে বানরের একটা জায়গা। এখানে অনেক প্রজাতির বানর আছে, চারদিকে শুধু বানর আর বানর। ওই একটা বানর দেখতে পাচ্ছেন, লেজটা অনেক বড়। ওই যে সবকিছু তো আর ক্যামেরায় বোঝা যায় না, তারপরও আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, ওটারে দাও, ওই যে যেটা লেফট রাইট করতেছে। গাইস, এটা হচ্ছে চিড়িয়াখানার আর একটা সাইড। এইখানে কুমির টুমিরের বাচ্চা পালন করে। ওই যে দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। ওই যে আমি জুম করার চেষ্টা করতেছি, ওই যে দেখেন কত বড় বড় বক। দেখেন একদম মানে মনটা ভালো হয়ে যাবে এইসব পরিবেশে আসলে। ওয়াও গাইস, বৃষ্টি আসার আগ